আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আমি মোহাম্মদ মুখলেসউদ্দিন, সিনিয়র শিক্ষক, নান্দিয়া সাঙ্গন আদর্শ দাখিল মাদ্রাসা, শ্রীপুর গাজীপুর। নান্দিয়া সাঙ্গন আদর্শ দাখিল মাদ্রাসা অনলাইন ক্লাসের পক্ষ থেকে সকলকেই স্বাগত। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে অষ্টম শ্রেণীর সাহিত্য কণিকা বিষয় থেকে কবিতা নিয়ে আলোচনা করব। তো যে যেখানে আছো বই খাতা কলম নিয়ে আমার সাথে যুক্ত হওয়ার জন্য আহ্বান রাখছি। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা স্ক্রিনে কিছু ছবি লক্ষ্য করো। নারী ঘরের ভিতরে কাজ করছে, নারী ডাক্তার রোগীর চিকিৎসা করছে। তার মানে এই যে নারীদের ভূমিকা, এই যে নারীরা বিভিন্ন কাজে নিয়োজিত, সেই সম্পর্কেই আমরা আজকে আলোচনা করব। এই নারীকে নিয়ে তোমাদের পাঠ্যপুস্তকে একটি সুন্দর একটি কবিতা রয়েছে, সেই কবিতা নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব। তো শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ নিশ্চয়ই বুঝতে পারছো হ্যাঁ আমরা কি বিষয় নিয়ে আলোচনা করব। তো আরো সুন্দর ক্লিয়ার হওয়ার জন্য আরো কিছু নারীর ছবি আমি তোমাদেরকে দেখাচ্ছি। যে দেখো, মাদার তেরেসা, মানে সকলেই, বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, কিংবা জাহানারা ইমাম, কিংবা ইন্দিরা গান্ধী, এরকম নারী কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ। এই যে নারী, তাদের যে অবদান সকলেই কিন্তু আমরা জানি। তো এতক্ষণ নিশ্চয়ই এখন খুব সুন্দরভাবে ক্লিয়ার হয়ে যাচ্ছে আজকে আমরা কোন বিষয়টি নিয়ে আলোচনা করব। তো আজকে পাঠের বিষয় নারী। লিখেছেন কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি। তার প্রতিটি কবিতা এই মানুষদেরকে নিয়ে কিন্তু তিনি লিখেছেন। এই মানুষের যে অধিকারের কথা তিনি প্রকাশ পেয়েছেন। আমরা এরকম একটি কবিতা আজকে কিন্তু পড়ব। তো আমরা এই কবিতাটি বিশ্লেষণ করার পরে, পাঠ করার পরে যে জিনিসগুলি আয়ত্ত করতে পারবো, তোমরা যে জিনিসগুলি বুঝতে পারবে, কবি কাজী নজরুল ইসলামের পরিচয় বলতে পারবে, নারী কবিতাটি আদর্শরূপে পাঠ করতে পারবে, নতুন শব্দের অর্থ বলে বাক্য রচনা করতে পারবে, মানব সভ্যতায় নারীর অবদান ব্যাখ্যা করতে পারবে। এই জিনিসটি খুবই গুরুত্বপূর্ণ, যে নারীর যে অবদান রয়েছে সেই অবদানগুলি কিন্তু এই কবিতায় সুন্দরভাবে ফুটে উঠেছে। নারীর অধিকারের প্রতি সচেতন ও শ্রদ্ধাশীল হবে। এই যে নারীদের প্রতি যে অধিকার, তাদের যে একটি অধিকার রয়েছে, সেই অধিকারের প্রতি প্রতিটা মানুষ এই কবিতাটি পাঠ করার পর সচেতন হবে এবং শ্রদ্ধাশীল হবে। নারীদেরকে শ্রদ্ধা করার একটি অনুপ্রেরণা সে পাবে। তো আমরা কিছু কাজী নজরুল ইসলাম সম্পর্কে কিছু তথ্য এখন আমরা জানব। তিনি জন্মগ্রহণ করেন 1899 খ্রিস্টাব্দে 24শে মে। এটা 25শে মে হবে, পাঠ্যপুস্তকে 24শে মে আছে, কিন্তু তিনি জন্মগ্রহণ করেন 25শে মে। বাংলা 1306 সালে 11 জ্যৈষ্ঠ ভারতের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা কাজী ফকির আহমেদ, মাতা জাহেদা খাতুন। শৈশবে তিনি গ্রামের মক্তব থেকে উত্তীর্ণ। এই মক্তবে 1 বছর শিক্ষকতা করেন এবং 12 বছর বয়সে তিনি লেটু গানের দলে যোগদান করেন। তিনি বর্ধমানে ও পরে ময়মনসিংহের ত্রিশাল থানায় দরিরামপুর হাই স্কুলে লেখাপড়া করেন এবং 1917 সালে সেনাবাহিনীতে যোগদান করেন। কাজী নজরুল ইসলামের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে অগ্নিবীণা, বিষের বাসি, ছায়ানট, উপন্যাস বাদনহারা, কুহেলিকা, কাব্যগ্রন্থ ব্যথার দান, রক্তের বেদন উল্লেখযোগ্য। তিনি কবিতা, নাটক, উপন্যাস কিংবা প্রবন্ধ কিংবা ছোট গল্প, গান, গজল, সাহিত্যের সকল শাখায় তার অবাধ বিচরণ রয়েছিল। তিনি এরকম কোনো সাহিত্যের এরকম কোনো শাখা খুঁজে পাওয়া যাবে না যে শাখায় আমাদের এই জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অবদান নেই। তিনি আমাদের জাতীয় কবি, তিনি বিদ্রোহী কবি। তার উপাধি সকলে আমরা বিদ্রোহী কবি হিসাবে চিনি। তিনি মানবতার কবি, তিনি প্রেমের কবি। তো তিনি জাতীয় কবির মর্যাদা পান। এই বাংলাদেশে এনে তাকে জাতীয় কবির মর্যাদা
দেওয়া হয় এবং ভারতের সরকারের পদ্মভূষণ পুরস্কারও তিনি লাভ করেন। 1976 সালের 29শে আগস্ট তিনি ঢাকা পিজি হাসপাতালে মৃত্যুবরণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদ সংলগ্ন তাকে সমাহিত করা হয়। তো আমরা তিনি যেহেতু আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সম্পর্কে সকলের কম বেশি কিন্তু তোমাদের একটা সুন্দর ধারণা রয়েছে, অবশ্যই ধারণা থাকতে হবে, কারণ তিনি আমাদের জাতীয় কবি। তো আমরা কবিতাটি পাঠ করলাম না, তোমরা খুব মনোযোগ সহকারে বাড়িতে এই কবিতাটি বেশ কয়েকবার পাঠ করে নিবে। আমরা এখন শব্দের কিছু অর্থ জানবো। সাম্য, সমতা, সকলের জন্য সম অধিকার, এই জিনিসটি কিন্তু এই কবিতার মাঝে তিনি সামনে নিয়ে এসেছেন, যে সাম্য, সকলেই সমান আমরা এবং সকলের জন্য সমান অধিকার রয়েছে, সেখানে নারী পুরুষ যেই থাকুক। মহিয়ান সুমহান এক রণ যুদ্ধ বা লড়াই, ডঙ্কা জয় ডাক। আমরা আরো কিছু শব্দের অর্থ জানবো। পীড়ন, অত্যাচার, নির্যাতন। পীড়া, কষ্ট, বেদনা। তারপর অশ্রু ভারী, চোখের জল। রচনা করা হয়েছে এমন। পীড়ন, অত্যাচার, নির্যাতন আমি বলছি। তো আমরা এখন এই কবিতাটি লাইন বাই লাইন পড়বো এবং বুঝতে চেষ্টা করব। তোমরা ক্লাসটি খুব মনোযোগ সহকারে শোনো। কবি এভাবে শুরু করেছেন যে সাম্যের গান গায় আমার চোখে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই। সাম্য মানে কি? সমতা। হ্যাঁ, এখানে বলতেছে আমি সমতার গান গাই। হ্যাঁ, এখানে কোনো বৈষম্য চলবে না। আমার চোখে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই। পুরুষ বলো, নারী বলো, সকলেই সমান। কবি বলতেছে যে আমার চোখে সকলেই সমান। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। বলতেছে বিশ্বে যত কল্যাণকর কাজ আছে, যত মহান সৃষ্টি আছে, চিরকল্যাণকর, মানুষের কল্যাণে যে জিনিসগুলি সৃষ্টি হয়েছে তার অর্ধেক কে এনেছে? প্রথমেই তিনি বলতেছেন অর্ধেক আনিয়েছে নারী, অর্ধেক তার নর। বলতেছে নারী অর্ধেক এনেছেন এবং নর অর্ধেক এনেছে। এখানে শুধু পুরুষ যে এই কল্যাণকর কাজগুলি করেছেন সারা বিশ্বে তা না, এই জায়গায় তিনি নারীকে পুরুষকে অর্ধেক অর্ধেক করে তিনি চিন্তা করেছেন যে সমান হারে এই পৃথিবীতে যত কল্যাণ এসেছে সমান হারে নারী পুরুষ সকলে এনেছে। আমরা কিন্তু বাস্তবে তাই দেখছি। নারীরা গার্মেন্টসে কাজ করতেছে, বিভিন্ন শিল্প কারখানায় কাজ করছে সমান তালে, রাষ্ট্রের বিভিন্ন পদে নারীরা কিন্তু অবদান রাখছে। এমনকি বাংলাদেশের কথা যদি ধরা যায় তাহলে বাংলাদেশের প্রধানমন্ত্রী কিন্তু নারী। হ্যাঁ, দীর্ঘদিন যাবৎ বাংলাদেশকে একটি আধুনিক রাষ্ট্র, একটি উন্নত রাষ্ট্র, সমৃদ্ধ রাষ্ট্র গড়ার জন্য তিনি কিন্তু আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। তাহলে আমরা আমাদের কবির যে কথা, সে কথার সাথে আমরা সম্পূর্ণভাবে একমত হতে পারি যে সাম্যের গান আমাদের সকলকেই গাইতে হবে। পরের স্লাইড তোমরা লক্ষ্য করো। পরের স্লাইডে কবি এখানে বলেছেন যে বিশ্বে যা কিছু এলো পাপ তাপ বেদনা অশ্রু ভারী, অর্ধেক তার আনিয়াছে নর, অর্ধেক তার নারী। জগতে যত বড় বড় জয়, বড় বড় অভিযান, মাতা ভগ্নী ও বধূদের ত্যাগে হইয়াছে মহিয়ান। এখানে কবি বিশ্বে যা কিছু শুধু কল্যাণকর, শুধু কল্যাণমূলক সব কাজে যে এখানে পুরুষ কিংবা মহিলা সমানভাবে এনেছে তা না, তিনি এখানে পাপ তাপের কথা বলেছেন। এই যত অন্যায় কিংবা যত অপরাধ, হ্যাঁ, এটা এই খারাপ কাজগুলো অর্ধেক এনেছেন নারী, অর্ধেক নর। এবং বিশ্বের যত বড় বড় কাজগুলি রয়েছে সেখানেও কবি সমান হারে গুরুত্ব দিয়েছেন। পরের অংশে কোন রণে কত খুন দিল নর, লেখা আছে ইতিহাসে, কত নারী দিল সিঁথির সিঁদুর, লেখা নাই তার পাশে। বলতেছে কোন রণে, একটি যুদ্ধে কত খুন দিল নারী, মানে কত ত্যাগ স্বীকার করলো, হ্যাঁ, লেখা আছে ইতিহাসে,
নর নারী পুরুষ যত এই খুনগুলি দিল, পুরুষ যত ত্যাগ স্বীকার করলো একটা রাষ্ট্রের জন্য, এগুলি কিন্তু ইতিহাসে লেখা আছে সুন্দরভাবে। কিন্তু কত নারী দিল সিঁথির সিঁদুর, লেখা নাই তার পাশে যে একজন নারীও তার স্বামী যুদ্ধে গেছে, সেখানে শহীদ হয়েছেন, সে বিধবা হয়েছে, তার স্মৃতির যে সিঁদুর আছে সেটা মুছে গেছে, সেই কথাটা কিন্তু কোনো ইতিহাসে লেখা নাই। ওই ইতিহাসের পাতায় পুরুষের পাশাপাশি লেখা নাই। এখানে তিনি এই বৈষম্যটি তুলে ধরেছেন। কত মাতা দিল হৃদয় উপরি, কত বোন দিল সেবা, বীর স্মৃতি স্তম্ভের গায়ে লিখে রেখেছে কেবা। যে কত বোন সেবা দিতেছে, যুদ্ধ আহত মানুষদেরকে, কিংবা বিভিন্ন ভাবে কাজ করে যাচ্ছে, কিন্তু সেইখানে স্মৃতিস্তম্ভে কিন্তু আমরা নারীদের নাম লিখি না, নারীর কথা স্মরণ রাখি না। কোনো কালে একা হয়নি কো জয়ী পুরুষের তরবারি, প্রেরণা দিয়েছে, শক্তি দিয়েছে বিজয় লক্ষ্মী রানী। এই যে পৃথিবীতে যত বিজয় এসেছে, শুধু পুরুষে একা দ্বারা এটা সম্ভব হয়নি, তার পেছনে যে কাজ করেছে সেই হলো নারী। ধরো আমাদের এই মুক্তিযুদ্ধ 1971 সালে আমরা যে জয়লাভ করেছি, পাকিস্তান হানাদার বাহিনীকে পরাজিত করে, সেইখানে নারীদের যে ব্যাপক ভূমিকা ছিল, নারীরা মুক্তিযোদ্ধাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করেছে, তারা পেছন থেকে অনুপ্রাণিত করেছে, এবং সেইভাবে কিন্তু আমরা সেই অনুপ্রেরণায় বিভিন্ন সহযোগিতার মাধ্যমে আমরা কিন্তু এই দেশ স্বাধীন করতে পেরেছি। তো এই যে প্রেরণা দিয়েছে, শক্তি দিয়েছে বিজয় লক্ষ্মী রানী। পরের অংশে, সেই যুগ হয়েছে বাসি, যে যুগে পুরুষ দাস ছিল না কো, নারীরা ছিল দাসী। বেদনার যুগ, মানুষের যুগ, সাম্যের যুগ আজি, কেহ রহিবে না বন্দি, কাহারও উঠেছে ডঙ্কাবাজি। বলতেছে সেই যুগ বাসি হয়ে গেছে, সেই যুগ চলে গেছে, যেই যুগে কি আমরা পুরুষরা নারীদেরকে উপর বিভিন্নভাবে নির্যাতন করতো, বিভিন্নভাবে তাদেরকে দাস হিসাবে রাখা হতো। এখন সেই যুগটা নাই। নারীরা এখন আর, একসময় নারীরা দাসী ছিল, এখন কিন্তু সেটা শেষ। এখন এসেছে সাম্যের যুগ, এখন এসেছে মানুষের যুগ। কেউ কাউকে বন্দি করে রাখতে পারবে না, কারণ সকলেই তার সেই অধিকার সম্পর্কে সচেতন। নর যদি রাখে নারীরে বন্দি, তবে এক পর যুগে আপনারই রচা কারাগারে পুরুষ মরিবে ভুগে। যুগের ধর্ম এই, পীড়ন করিলে সেই পীড়ন এসে পীড়া দেবে তোমাকে। বলতেছে নর যদি রাখে নারীরে বন্দি, নারীরা যদি বন্দি করে রাখে, পুরুষ শাসিত সমাজে যদি পুরুষরা নারীকে ঘরের ভিতরে বন্দি করে রাখে, সেই বন্দিটা এক সময় আমাদের জন্যই সেটা খারাপ হয়ে যাবে। আমরাই সেই পীড়ায়, আমরাই সেই সমস্যার মধ্যে পড়বো। কিভাবে? ধরো আমাদের এই রাষ্ট্রে অর্ধেক নারীকে যদি আমি অচল করে রাখি, বন্দি করে রাখি, তাদের যে ভূমিকা, একটা পরিবারের কথাই ধরো, সেই মা যদি তার সন্তানকে বিভিন্নভাবে শিক্ষা কিংবা যত্ন নিয়ে বড় না করতে পারে, তাহলে কিন্তু সেই পরিবারের সদস্যরা মানুষ হতে পারবে না। এখন আমরা যদি সেই নারীকে যদি কোনো কাজে আমরা না অংশগ্রহণ করার সুযোগ না দিই, তাহলে অর্থনৈতিক দিক দিয়েও কিন্তু পরিবার কি হয়ে যাবে, অচল হয়ে যাবে। এবং একটি দেশের নারীরা, অর্ধেক নারী কি হয়ে যাবে, দেশের জন্য বোঝা হয়ে যাবে। তাহলে সেই বোঝা যখন হবে, রাষ্ট্রের কখনই উন্নতি আমরা আশা করতে পারি না, এবং সেই পীড়াটাই কি করবে, আমাদেরকেই দিবে। তাহলে একটা রাষ্ট্রকে, একটা সমাজকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যেতে হলে নারী পুরুষ সমানভাবে কাজ চালিয়ে যেতে হবে। এখানেই কিন্তু সাম্যের কথা কবি এখানে সুন্দরভাবে উপস্থাপন করেছেন, যে আমাদের এই রাষ্ট্রকে সামনের দিকে নিয়ে যেতে হলে অবশ্যই আমরা সকলকে সমান চোখে দেখতে হবে, এবং যার যার যে জায়গা আছে সেইখানে তাদের ভূমিকা রাখার সুযোগ করে দিতে হবে। আর তা না হলে সেই পীড়া দেবে তোমাদেরকেই, আমাদেরকেই, কিন্তু আমরা সেই সমস্যায় পড়ে যাব। তো এই যে কবি কাজী নজরুল ইসলাম এই নারী কবিতার মাঝে যে জিনিসগুলি কিন্তু তিনি সুন্দর করে ফুটিয়ে তুলেছেন, সেখানে
নারী পুরুষের মধ্যে কোনো ভেদাভেদ তিনি তৈরি করেননি, সকলেই সমান। হ্যাঁ, এখানে পৃথিবীতে যত অন্যায় অবিচার এসেছে সেইখানেও নারী পুরুষ সমান হারিয়ে এনেছে। যেখানে পৃথিবীতে যত কল্যাণমূলক কাজ হয়েছে, যত ভালো জিনিস আবিষ্কৃত হয়েছে, সেইখানেও নারী পুরুষের সমান অধিকার রয়েছে। এখানে আমরা যদি পুরুষরা নারীদের ওপর তাদের যে অধিকার রয়েছে সেই অধিকারটা যদি আমরা না দিই, তাদেরকে যদি বন্দি করে রাখি, তাহলে সেই সমস্যা, সেই বন্দিরে রাখার যে সমস্যা, সেই সমস্যায় আমাদের নিজেদেরকেই করতে হবে। আমরা একটা রাষ্ট্রকে, একটা সমাজকে, একটা পরিবারকে সুখী, সমৃদ্ধ এবং সুন্দর করে গড়ে তুলতে চাইলে অবশ্যই নারী পুরুষকে সমান দায়িত্ব নিতে হবে। পুরুষও এখানে তিনি পুরুষের সাম্যের কথা বলেছেন, নারীকেও করেছেন। শুধু নারীকেই তিনি তার নারী অধিকারের কথাই তিনি বলেন না, এখানে পুরুষের অধিকারের কথা তিনি বলেছেন। তো পৃথিবীতে মানব সভ্যতার নির্মাণে নারী পুরুষের অবদান সমান। তোমরা এই জিনিসটা সুন্দর করে খাতায় লিখবে, চেষ্টা করবে উত্তরটা দেওয়ার জন্য। কবি সাম্যের যুগ বলতে কি বুঝিয়েছেন? নারী কবিতায় কবি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? মহিয়ান শব্দটি নারী কবিতার কোন অর্থে ব্যবহার হয়েছে? মানব সভ্যতার বিনির্মাণে পুরুষ ও নারীর যৌথ ভূমিকা বিশ্লেষণ করে। এই প্রশ্নগুলি তোমরা চেষ্টা করবে, তাহলে কিন্তু হয়তো এটা দলগত কাজ ছিল, ক্লাসে উপস্থিত থাকলে ওইভাবে আমি করাতাম, কিন্তু তুমি এই প্রশ্নের আলোকে বাসায় বসে চেষ্টা করবে এই উত্তরটা লেখার জন্য। তো আমরা কিছু মূল্যায়ন করব এখন। নারী কবিতাটি কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কাব্যগ্রন্থ থেকে সংকলিত। আমরা আগে এই প্রশ্নটা পেয়েছি। বিদ্রোহী কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল? প্রথম মহাযুদ্ধের সময় কবি কোন শ্রেণীতে পড়েন? কবি কোথায় ফিরে এসে সাহিত্য চর্চা শুরু করেন? কবির ভাষায় ইতিহাসে কাদের নাম লেখা নাই? কবির ভাষায় এখন কিসের দিন এসেছে? প্রথম মহাযুদ্ধের সময় কবি দশম শ্রেণীতে পড়েন। উত্তরগুলি এরকম। বিদ্রোহী কবিতাটির বিজলি পত্রিকায় প্রকাশিত হয়। কবি কলকাতায় ফিরে এসে সাহিত্য চর্চা শুরু করেন। যে নারীরা স্মৃতির সিঁদুর দিয়েছে তার নাম ইতিহাসে পাতায় লেখা নেই। কবির ভাষায় সম অধিকারের দিন এসেছে। তোমরা একটি বাড়ির কাজ খাতায় লিখে নাও। নারী কবিতার অন্তরালে প্রকাশিত কবির প্রত্যাশার দিকটি বিশ্লেষণ। এই যে নারী কবিতার অন্তরালে প্রকাশিত হয়েছে কবির যে প্রত্যাশা, কবি যে আশা করেছেন, সেই দিকটি তোমরা সুন্দরভাবে বিশ্লেষণ করো। কবি কি আশা করেছেন? কবি আশা করেছেন তাদেরকে আমরা সমান অধিকার দেই, পুরুষের পাশাপাশি নারীদেরকেও আমরা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত করি। তাদের প্রতি আমাদের কোনো বৈষম্য নীতি থাকবে না, সকলেই আমরা সমান। নারী পুরুষ যেই হোক, আমরা নারীদেরকে যেভাবে, পুরুষদেরকে যেভাবে আমরা সম্মান করব, নারীদেরকেও সেভাবে আমরা সম্মানের আসনে বসাবো। এই জিনিসটি কিন্তু কবি প্রত্যাশা করেছেন এবং এই মেসেজটাই কিন্তু তার এই নারী কবিতার মধ্য দিয়ে দিতে চেষ্টা করেছেন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এই ক্লাসটি খুব মনোযোগ সহকারে দেখেছ এবং শুনেছ। তো তোমাদের যদি কারো কোনো সমস্যা থেকে থাকে তাহলে তোমরা আমার এই ক্লাসের কমেন্টস বক্সে জানাতে পারো। তো ক্লাসটিতে কিছু বৈদ্যুতিক সমস্যার কারণে, স্লাইডের সমস্যার কারণে কিছু বিঘ্ন ঘটেছে, তাই আমি দুঃখ প্রকাশ করছি। এবং এই ক্লাসে সকলে উপস্থিত থাকার জন্য আর ক্লাসটি ধৈর্য সহকারে দেখার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের এই ক্লাসটি শেষ করছি। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম।